হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ক্লাস 11-এর প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 9 যেটা রয়েছে অঙ্কের, তার অঙ্কগুলো যেগুলো রয়েছে সেগুলো সলভ করব। তো এর আগে যে সমস্ত আমি যে মডেল সেটগুলো সলভ করে দিয়েছি সেগুলো দেখতে হলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে যে তোমরা দেখে নিতে পারো, বা আমার চ্যানেলে প্লেলিস্টের যে সেকশন রয়েছে সেখানে ক্লাস 11 সেকেন্ড সেমের প্রশ্নবিচিত্রার প্লেলিস্ট রয়েছে, সেখানে ক্লিক করে সেখানে সমস্ত ভিডিওগুলি রয়েছে, সেখান থেকে যে তোমরা দেখে নিতে পারো। তো অঙ্কগুলো দেখো এবং বেশি বেশি করে ভালো করে প্র্যাকটিস করো। পরীক্ষা বেশি দিন আর নেই, তো কাজেই যেগুলো তোমরা দেখছো ভালো করে খাতায় প্র্যাকটিস করো, কেননা এবারে তোমাদেরকে আর সেই 11-এর প্রথম এবার তোমরা খাতায় পরীক্ষা দিতে যাচ্ছ। ঠিক আছে, একের দাগের 1 কি বলেছে দেখো, 1 প্লাস এক্স টু দি পাওয়ার পি। একের দাগের 1 মডেল কোশ্চেন পেপার 9 1 প্লাস, এটা যেটা আছে একদম সেম অঙ্ক, একদম সেম অঙ্ক, 1 প্লাস 1 বাই এক্স এর হোল কিউব, এর বিস্তৃতিতে এক্স বর্জিত পদটি নির্ণয় করো। একদম সেম অঙ্ক আমি করে দিয়েছি। কোথায়? মডেল কোশ্চেন পেপার 5 একের দাগের 1-এর অথবা যে অঙ্কটা আছে দেখবে প্রশ্ন বিচিত্রায়, ঠিক আছে, আমি সেখানে আমি করে দিয়েছি মডেল কোশ্চেন পেপার 1-এর অথবাটায় আমি এটা অঙ্কটা পুরো করে দেওয়া রয়েছে এখানে। সেটা একদম সেম অঙ্ক, ওখানে খালি পি আর কিউ এর জায়গায় এম আর এন আছে, আর কিচ্ছুটি নেই। খালি এখানে পি এর জায়গায় এম আছে, কিউ এর জায়গায় এন আছে। যেখানে যেখানে পি আছে সেখানে এম, আর যেখানে যেখানে কিউ আছে সেখানে এন দেওয়া রয়েছে, আর কিছু নয়। তাহলে কি করবে? 1 প্লাস, ঠিক আছে, এটাকে লসাগু করে দাও, তাই তো। তাহলে 1 প্লাস এক্স বাই এক্স হোল টু দি পাওয়ার কিউ হয়। এইভাবে অঙ্কটা করে দিয়েছিলাম, ওটা একটু যে দেখে নেবে। তাহলে এটা পুরোটা করে দিচ্ছি না। তাহলে 1 প্লাস এক্স এর পি ইন্টু 1 প্লাস এক্স এর কিউ, তাই তো। এই দুটোকে গুণ করো, তাহলে 1 প্লাস এক্স এর কি হবে উপরে? পি প্লাস কিউ বাই এক্স টু দি পাওয়ার কিউ আছে, তাই তো। এইটা হয়ে যাবে। এবার কি করবো? উপরেরটাকে বিস্তৃতিতে ভাঙবো, তাই তো। ভেঙে দেখবো একটা জায়গায় এক্স টু দি পাওয়ার কিউ আসবে উপরে, এক্স টু দি পাওয়ার কিউ কেটে যাবে, সেটাই হবে এক্স বর্জিত পদ। বোঝা গেল? একদম সেম ভাবে অঙ্কটা কিন্তু আমি করে দিয়েছি, সেখান থেকে যে তোমরা দেখে নাও। তারপর দেখো 2 এর অঙ্কটা কি বলেছে, অথবা এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স কিউব হোল টু দি পাওয়ার 12। এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স কিউব কি বলা আছে অঙ্কটা? একের দাগের 1-এর অথবা অর এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স কিউব এর হোল টু দি পাওয়ার 12 এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার মাইনাস 11 এর সহগ নির্ণয় করো। x টু দি পাওয়ার মাইনাস 11 এর সহগ, x টু দি পাওয়ার মাইনাস 11 এর সহগ নির্ণয় করতে বলেছে। তাহলে ধরে নিচ্ছি সেই একই অঙ্ক, ধরে টি আর প্লাস 1 তম পদ, আর প্লাস 1 তম পদ, ঠিক আছে। x টু দি পাওয়ার মাইনাস 11 যেটা আছে সেটা থাকবে, তাই তো। x টু দি পাওয়ার মাইনাস 11 এর সহগ ধরি আর প্লাস 1 তম পদে x টু দি পাওয়ার মাইনাস 11 এর থাকবে, বা x টু দি মাইনাস 11 এর সহগ কি থাকবে, ঠিক আছে। মানে x টু দি পাওয়ার মাইনাস 11 জনিত যে পদটা সেটা হবে r প্লাস 1 তম পদ। তাহলে t r প্লাস 1 এটা সমান আমরা কি লিখতে পারি? 12 NCR, NCR, r এর মান এখানে r ইনটু a, এর মান কোনটা এখানে? এটাকে a ধরেছি, এটাকে মনে মনে a ধরো, আর এই পুরোটাকে মানে মাইনাস 1 বাই এক্স কিউবটাকে মনে মনে r ধরো, এই x ধরো, a প্লাস x, তাই তো। তাহলে NCR a টু দি পাওয়ার a মানে এখানে x স্কয়ার, a টু দি পাওয়ার n মাইনাস r মানে 12 মাইনাস r ইনটু x, x এর মান এখানে মাইনাস 1 বাই x কিউব, তাই তো। এটা টু দি পাওয়ার r। বোঝা গেল জিনিসটা যা বললাম? তাহলে এটাকে a ধরবে, এই মাইনাস যেটা আছে 1 বাই x এর কিউব, তাই তো। তাহলে সেটাকে x ধরে নিলে মনে মনে এই পুরোটাকে x ধরলে, ঠিক আছে, কেননা বিস্তৃতিটা কি হয়? a প্লাস x এর হোল n এর বিস্তৃতি, তাহলে এটা a এটা x। এবার এটাকে করতে থাকো, এবারে কি হবে? tr প্লাস 1 সমান 12 cr, এখানে x গুলোকে আলাদা করে দাও আগে। তাহলে দেখো একটা মাইনাস আছে, ইনটু মাইনাস 1 হোল টু দি পাওয়ার r আমি এখানে লিখে দিচ্ছি, আর x স্কয়ার এটা কি হয়? আর উপরে তার বাইরে আছে 12 মাইনাস r, মানে পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ হয়ে যাবে। তাহলে ইনটু x টু দি পাওয়ার কত হয়? 12 দুগুণে 24 মাইনাস 2r, তাই তো। পাওয়ারের বাইরে পাওয়ার থাকলে গুণ হবে।
ইন্টু মাইনাসটাকে তো বাইরে এখানে লিখে দিচ্ছি -1 এর হোল আর হিসেবে, আর 1/x এর কিউব, x এর কিউবটাকে যদি উপরে তুলতে যাই তাহলে কত হবে x টু দি পাওয়ার -3, তার হোল টু দি পাওয়ার কত আছে r আছে, বোঝা গেল। তাহলে আরেকটা লাইন করছি 12cr ইন্টু -1 টু দি পাওয়ার r x টু দি পাওয়ার 24 2r আর এখানে ইন্টু x টু দি পাওয়ার দেখো মাইনাস কত হবে 3r হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 12cr -1 এর হোল আর ইন্টু x টু দি পাওয়ার, এটাকে যদি যোগ করে দাও 24 -2r -3r মানে -5r, এটা হয়ে গেল। এইবার দেখো x টু দি পাওয়ার -11 এর সহগ কোনটা, এটা যদি হয় তাহলে এটাকে কি এই টোটালটাকে -11 হতে হবে, এর সহগ চাইছে, তাই তো। তাহলে এই যে 24 5r এটা সমান লিখতে পারি আমি -11, x টু দি পাওয়ার -11 সহগ এইটা। তাহলে 24 আর এর মানটা যাতে বার করতে পারি, তাহলে 24 5r এটা সমান -11 হতে হবে, x টু দি পাওয়ার -11 তো এটা, তাই তো। তাহলে এখান থেকে হিসাব করো, তাহলে 5r সমান 24 প্লাস 11 মানে 35, তাহলে r সমান কত হবে 5 7 35, r এর মান 7। এবারে তাহলে অতএব x টু দি পাওয়ার -11 এর সহগ সমান 12c, r এর মান 7 বসিয়ে দাও এখানে -1 টু দি পাওয়ার 7 মানে -1ই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটাকে এবার ভাঙো 12c 7 মানে 12 ফ্যাক্টোরিয়াল বাই 12 - 7 মানে 5 ফ্যাক্টোরিয়াল ইনটু 7 ফ্যাক্টোরিয়াল, এখানে -1 এর হোল 7 বিজোড় সংখ্যা মানে মাইনাস থাকবে, মাইনাসটাকে এখানে লিখে দিচ্ছি। তাহলে -12 ফ্যাক্টোরিয়াল মানে 12 ইনটু 11 ইনটু 10 9, এখানে 8 ইনটু বড় কোনটা 7 আছে 7 অবধি যাব, নিচে 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1 11 না লিখলেও হবে ইনটু 7 ফ্যাক্টোরিয়াল, যাতে এটা কেটে গেল, তাই তো। এবারে দেখো কি করব, কাটো যা যা আসছে, 5 2 এ 10, এই 2 কেটে গেল, তাই তো। 3 4 এ 12, 4 আর এই 4 কেটে গেল, আর কিছু নেই। তাহলে উপরে পড়ে রইল কে 8 9 72 ইনটু 11, তাই তো। 8 9 72 ইনটু 11 মানে 11 জন বাজতে হলে 2 792, তাই তো। তাহলে উপরটা হচ্ছে 792, আগে মাইনাস আছে, এটা সমান -792, বোঝা গেল। তাহলে x টু দি পাওয়ার -11 এর সহগ কত হলো এই বিস্তৃতির -792, তাহলে এটাই হবে অ্যানসার। তারপর নম্বরটা কি বলেছে দেখো, 1 এর দাগের 2 কোন সমান্তর শ্রেণীর প্রথম n সংখ্যক পদের সমষ্টি 1 এর দাগের 2 কোন সমান্তর শ্রেণীর n সংখ্যক পদের সমষ্টি বলে দেওয়া আছে 3n² + 5n, তাহলে n সংখ্যক পদের সমষ্টি মানে sn ধরে নিচ্ছি 3n² + 5n, এটা বলে দেওয়া আছে। এর কোন পদের মান 152 হবে, এর কোন পদের মান মানে কততম পদের মান 152 এটা হবে, ঠিক আছে। মানে tn সমান ধরি 152, তাহলে n এর মান কত মানে কততম পদের মানটা 152 হবে, এটাকে জিজ্ঞেস করেছে এটা। তাহলে কি বলা আছে, সমষ্টি বলা আছে, কোন সমান্তর প্রগতির সমষ্টি বলে দেওয়া আছে। তাহলে sn, তাহলে s এখানে n এর জায়গায় 1 বসাও, কি করব 3 ইনটু 1² তাই তো প্লাস 5 ইনটু 1, এটার মান কত আসছে, এটা 5 3 এটা হবে 8। আচ্ছা এরকম করে যাও, s2 সমান কত হবে 3 ইনটু 2² প্লাস 5 ইনটু 2, এটা কত হবে 2 2 4 3 12, 5 2 10, 12 10 22। s3 সমান কত হবে 3 ইনটু 3² প্লাস 5 ইনটু 3 সমান 3 3 9 3 27 আর 5 3 15, 27 আর 37 42, এটা হয়ে গেল, বোঝা গেল। এরকম করে ডট ডট করে যাবে। sn সমান কত হচ্ছে 3n² প্লাস 5n, এটা হলো। এইবার দেখো একটা জিনিস, মজার জিনিস দেখো, 2 5 ধরো 8 11, এটা কত কত করে বাড়ছে +3 +3 +3 করে বাড়ছে, তাই তো। 2 5 8 11, এর প্রথম পদ কত a সমান 3, সাধারণ অন্তর কত, এই প্রথম পদ 2, সাধারণ অন্তর হচ্ছে 3, +3 +3 করে বাড়ছে, এটা +3 এটা +3 এটা +3, তাই তো। এরকম করে বাড়ছে জিনিসটা, ঠিক আছে। তাহলে দেখো s1 যদি আমি এখানে বের করতে চাই 2 5 8 11, তাহলে s1 মানে প্রথম একটা পদের যোগফল কত হচ্ছে 2, আমি লিখতে পারি।
s2 মানে আমি কত লিখতে পারি, প্রথম দুটি পদের যোগফল 2 + 5 কত 7, s3 কত লিখতে পারি, প্রথম তিনটি পদের যোগফল, তাই তো 8 5 13 14 15 লিখতে পারি। বোঝা গেল? আচ্ছা, এবার এখান থেকে যদি উল্টো করে আমি যদি পদগুলো বের করতে চাই, এখানে তো পদগুলো বের করতে হবে কত কত, তাহলে এটা দেখানোর জন্য আমি লিখলাম, দেখো s1 = 2, মানে আমি লিখতে পারি প্রথম পদ যেটা t1 = 2, দেখো 2, s1 ও যা t1 ও তো একই, তো প্রথম একটা পদের সমষ্টি হয়ে যায় একটা প্রথম পদটা তা, তাহলে আমি এখানে লিখে দিতে পারি অতএব t1 মানে প্রথম পদটি সমান 8 লিখে দিতে পারি। আচ্ছা, এবার দেখো t2 সমান কি হবে, 7 থেকে 2 যদি বাদ দিই দেখো 5 চলে আসছে, মানে s2 - s1, তাই তো, মানে 7 - 2 এটা সমান 5, তাই তো, তাহলে এইটা থেকে এটা বাদ দিলে আমি দ্বিতীয় পদ পেয়ে যাচ্ছি, তাহলে t2 সমান 22 থেকে যদি আমি 8টা বাদ দিই, তাই তো, তাহলে 22 - 8 কত হবে, এটা 14, তাই তো, তাহলে 22 থেকে 8 বাদ দিলে 14 হচ্ছে, t2 সমান 14। এবার দেখো t3 এখানে কি করে পাবো, t3 পাবো এখান থেকে দেখো t3 পাবো হচ্ছে এই 15 থেকে 7 বাদ দাও, তাই তো, s3 - s2 15 - 7 সমান 8, দেখো t3 হচ্ছে কত 8 চলে এলো। তাহলে হিসাব হচ্ছে এটাই যে আমি সামেশন যেটা আছে সেটা তার পূর্ববর্তী যে পদগুলোর যে যোগফল সেটা যদি বাদ দিয়ে দিই, তাহলে আমি ওই অততম পদটা আমি পেয়ে যাব। তৃতীয় পদটা পেতে গেলে s3 - s2 করে দিতে হবে, তাহলে আমি তৃতীয় পদটা পেয়ে যাব। দ্বিতীয় পদ পেতে গেলে s2 - s1 করে ফেলতে হবে, তাহলে দ্বিতীয় পদ পেয়ে যাবো। বোঝা গেল? তাহলে t3 কত হবে, s3 - s2, তাই তো, তাহলে 42 - 22, তাই তো, তাহলে এটা করলে আমরা পেয়ে যাচ্ছি, তাহলে 32 কত হচ্ছে 32 42, এটা হচ্ছে 20, 42 - 22 একটা করে দিচ্ছি এখানে, 42 - 22 এটা কত হচ্ছে 20 হয়ে গেল, তাই তো, তাহলে প্রথম পদ 8, দ্বিতীয় পদ 14, তৃতীয় পদ 20, তাহলে আমি এখানে লিখছি সমান্তর প্রগতি, অতএব সমান্তর শ্রেণীটি হলো প্রথম পদ কত 8, দ্বিতীয় পদ কত 14, তৃতীয় পদ কত 20, কত কত করে ডিফারেন্স, এখানে ডট 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 করে n সংখ্যক পদ আছে, তাহলে এখানে a সমান কত 8, d সমান সাধারণ অন্তর কত 6 6 করে বাড়ছে, দেখো 8 6 14 14 6 20 এরকম করে হবে, তাহলে d সমান 6। তাহলে কত বলছে, কততম পদ 152 হবে, ধরি n তম পদ 152 হবে, তাহলে n তম পদের সূত্র কি হয়, a + n - 1 * d সমান কত হয় 152। এখানে এর জায়গায় মানটা এবার বসে দাও, a সমান 8 প্লাস n - 1 * d এর মান এখানে 6 সমান 152। তাহলে কত হচ্ছে 6 এর -6, তাহলে 8 + 6 এর -6 সমান 152। তাহলে এখানে 8 - 6 মানে 2, 150, তাহলে 6n সমান কত হচ্ছে 150, তাহলে n সমান 150/6, 150/6 মানে একদম তুমি তাহলে 6 দিয়ে কাটো, 25 6 150, তাই তো, 6 25 এ 150, তাহলে n এর মান হচ্ছে 25, অতএব 25তম পদটি হবে 25তম পদ 152। ঠিক আছে, এটাই হবে উত্তর 25। ঠিক আছে, এইভাবে করতে হবে। তারপর দেখো কি বলেছে 2 এর দাগের 1, একটি বর্গক্ষেত্রের দুটি বাহু বলা আছে। 2 এর দাগের 1 একটা বর্গক্ষেত্র বলা আছে, তার দুটো বাহু বলে দেওয়া আছে। ধরো বর্গক্ষেত্রটা এটা আমি টানলাম, তার দুটো বাহু বলে দেওয়া আছে কি, একটা 5x - 2y = 13, ধরে নিচ্ছে এটা 5x - 2y = 13, আরেকটা বলা আছে 5x - 2y + 16 = 0, 5x - 2y + 16 = 0, এটা বলে দেওয়া আছে। সরলরেখা দ্বয়ের অংশ হলে বর্গক্ষেত্রের দুটি বাহু এইটা এবং এইটা সরলরেখা দ্বয়ের অংশ হলে, ঠিক আছে, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। দেখো এই দুটো সরলরেখা বলা আছে সমীকরণে, 5x - 2y = 13, এটা। এবার দেখো এইটার এই সরলরেখা, ধরো এই সরলরেখার যে সমীকরণ এটা, তাহলে এই সরলরেখার সমীকরণ এটা হবে। কেন এটা দিলাম, কেননা দেখো এর সমান্তরাল সরলরেখার সমীকরণ কি হয়,
5x মাইনাস 2y একদম সেম থেকে যাবে, তাই তো? যেটা আছে বোঝা গেল। 5x মাইনাস 2y সমান কি হয়, k হয়, এটা হয়, তাই তো? এখানে k এর মান কত, -16, সেই জিনিসটাই আর কি। দেখো 5x মাইনাস 2y হয়ে যা আছে, আর এখানেও 5x মাইনাস 2y একই আছে। তার মানে আমরা এখানে বুঝে গেলাম যে এই দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল, ঠিক আছে? সেই জন্য আমি একটা সরলরেখা যদি এটা দিলাম, এই সরলরেখাটার সমীকরণ আমি এটা দিয়েছি। তোমরা যদি ধরো যে কোনোটা দিতে পারো, তোমরা যদি এই সরলরেখার সমীকরণ ধরো এটা দিলে, তাহলে কিন্তু এই সরলরেখার সমীকরণ এটা দিতে হবে, কেননা এই দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল, দেখে বুঝতে পারছো, তাই তো? তাহলে 5x মাইনাস 2y সমান k এই আকারে আছে। এবারে দেখো এখানে কি করছি, +16 সমান 0, এটাকে আমি লিখে দিচ্ছি একদম সমান -16 করে দিচ্ছি, সমানের এদিকে যেহেতু আছে, ঠিক আছে? এবার দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল চাইছে, ক্ষেত্রফলটা আমাদেরকে নির্ণয় করতে হবে। ক্ষেত্রফল নির্ণয় করতে হলে বর্গক্ষেত্রে কি চাই, বাহু চাই। বাহুর হোল স্কয়ার করে দিলে ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে বাহু বের করতে হলে কি, এই দুটো সরলরেখার মধ্যে দূরত্ব বের করতে হবে। এখান থেকে এটাই তো বাহু, তাহলে এই দুটো সরলরেখার মধ্যবর্তী যে দূরত্ব সেটাই বাহু। তাহলে দুটো সরলরেখার মধ্যবর্তী দূরত্ব কি হয়, দুটো সরলরেখার মধ্যবর্তী দূরত্ব হয় যে এই পাশে যেটা আছে কনস্ট্যান্ট যে টার্মটা, সেই দুটোর বিয়োগফল ডিভাইডেড বাই x এর সহগের হোল স্কয়ার বাই y এর সহগের হোল স্কয়ার। অতএব বাহু সমান কি হয়, দেখো এই যে 13 আছে এদিকে, তাই তো? k1 মাইনাস k2, তাহলে 13 মাইনাস এখানে k2 কত আছে, -16, বোঝা গেল, ডিভাইডেড বাই √x এর সহগের হোল স্কয়ার মানে 5 এর স্কয়ার, আর y এর সহগ মানে -2, তাহলে প্লাস -2 এর হোল স্কয়ার। এইটা হবে যে দুটি মানে বর্গক্ষেত্রের এই দুটি সরলরেখার মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে? আচ্ছা, কেননা তোমরা আরেকবার বলে দিই, x1 প্লাস by1 প্লাস ধরো এটা সমান ধরো আছে c1, তাই তো? আরেকটা আছে ax2 প্লাস bx2 সমান c2, এটা 1 হবে, দুটোই 1 আছে। ধরো ax1 প্লাস by1 সমান c1, তাহলে দুটোর মধ্যবর্তী দূরত্ব কি হয়, 1টা কেটে দাও, বড় একই আছে যেহেতু 1টা দিচ্ছি না। তাহলে c1 মাইনাস c2 বাই x এর সহগের স্কয়ার আর y সহগের স্কয়ার তার √, এটা হয়, তাই তো? সেটাই এখানে করেছি। তাহলে বাহু সমান 13 প্লাস 16 29 বাই √, এখানে 5 5 এ 25 প্লাস -2 এর হোল স্কয়ার মানে 4। তাহলে এখানটা কত হলো, এটা মডেলের মধ্যে রাখো, 29 বাই এখানে √, 29 পুরোটা মডের মধ্যে, তাই তো? 25 প্লাস 4 29 এর রুট, তাহলে √29 উপরে আছে 29, তাহলে কত হবে, মড অফ √29 মানে বাহু যেটা দূরত্ব ডিসটেন্স, তাহলে আমরা খালি নেব 29 এত একক, বোঝা গেল? মডটাকে তুললে তাহলে বাহু হয়ে গেল এত, এই √29 উপরে √29 মানে √29 হবে, তাই তো? ঠিক আছে, √29 উপরে আছে √29, তাহলে বাহু বেরিয়ে গেল এত। অতএব ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল সমান কত হবে, √29 মানে বাহু স্কয়ার, তাহলে হবে রুট বর্গমূল করছো তার স্কয়ার করছো মানে 29 বর্গ একক, তাহলে এটাই হবে এর উত্তর। বোঝা গেল কিভাবে করলাম অঙ্কটা, একটা ইন্টারেস্টিং মজাদার অঙ্ক, ঠিক আছে, ভালো অঙ্ক। তারপরে দুইয়েরটা কি বলেছে দেখো, y স্কয়ার সমান 4ax অধিবৃত্ত t, এটা কত, 2 এর দাগে 2, y স্কয়ার সমান 4ax, এই একটা অধিবৃত্ত দেওয়া আছে, অধিবৃত্তটি একটা বৃত্ত দেওয়া আছে তার কেন্দ্রগামী, ঠিক আছে? বৃত্তটা কি দেওয়া আছে, বৃত্তের সমীকরণ দেওয়া আছে 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার মাইনাস 4x প্লাস 12y মাইনাস 1 সমান 0। বৃত্তের কেন্দ্রগামী হলে অধিবৃত্তের নাভি স্থানাঙ্ক, নাভি লম্বের দৈর্ঘ্য আর নিয়ামকের সমীকরণ নির্ণয় করো, ঠিক আছে? তাহলে নাভি স্থানাঙ্ক কি কি বের করতে বলছে, নাভি স্থানাঙ্ক নাভি লম্বের দৈর্ঘ্য, তাই তো? নাভি স্থানাঙ্ক, নাভি লম্বের দৈর্ঘ্য আর নিয়ামকের সমীকরণ, এটা বের করতে বলেছে। তাহলে দেখো এই বৃত্ত, এই অধিবৃত্তটা এই বৃত্তের যদি কেন্দ্রগামী হয়, মানে বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, তাই তো? ধরো একটা বৃত্ত আছে, এই বৃত্তের কেন্দ্র দিয়ে ধরো এই অধিবৃত্তটা যাচ্ছে, ধরো আমি বলছি এরকম করে আছে, ধরো এইরকম জিনিসটা আছে,
ঠিক আছে, এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। তাহলে এই অধিবৃত্তটির নাভি স্থানাঙ্ক, নিয়ামকের নাভিলম্বের দৈর্ঘ্য আর নিয়ামকের সমীকরণ বের করতে বলেছে। তাহলে দেখো এখানে বৃত্তটাকে কি হয়, বৃত্তের যে জেনারেল যে ফর্মটা হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকতে হবে, কাজে এখানে 2 আছে, 2 দিয়ে কি করে ভাগ করতে হবে আমাদের, তাহলে 2 দিয়ে পুরো সমীকরণটাকে ভাগ করলে দাঁড়াবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কত হচ্ছে 2x প্লাস 6y মাইনাস 1/2 সমান 0। বোঝা গেল? এবারে দেখো কি করব, এক্স স্কোয়ার কেন্দ্রগুলো বের করে ফেলি, কেন্দ্র বের করলে হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কেন্দ্রগুলো যদি বের করে ফেলতে পারি কেন্দ্রের স্থানাঙ্কটা, তাই তো এর কেন্দ্রের স্থানাঙ্কটা এর উপর অবস্থিত, কাজে এক্স আর ওয়াই এর জায়গায় বসিয়ে দেবো, এর মানটা পেয়ে যাবো। এটা হচ্ছে মেইন জিনিস, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে প্লাস এই একের আগে সাজিয়ে ফেলো সুবিধার জন্য 2 ইনটু মাইনাস 1 ইনটু এক্স প্লাস 2 ইনটু 3 ইনটু ওয়াই মাইনাস 1/2 সমান 0। ঠিক আছে, তাহলে দেখো এখানে 2gx প্লাস 2fy, তাহলে g এর মান কত, g এর মান হচ্ছে -1, f এর মান হচ্ছে 3, এই সমীকরণের সঙ্গে যদি তুলনা করো, তাই তো, তাহলে কেন্দ্র কি হয়, বৃত্তের কেন্দ্র হয় -g মাইনাস f, তাহলে -g মানে কত 1 আর -f মানে হচ্ছে -3, তাহলে বৃত্তের কেন্দ্র পেয়ে গেল। এবার কি বলেছে, অধিবৃত্তটা এই বৃত্তের কেন্দ্রগামী, মানে এই বৃত্তের যে কেন্দ্রটা অর্থাৎ এই বিন্দুটি এই অধিবৃত্তের উপর অবস্থিত, তাই তো, অতএব যে কোনো যদি বিন্দু যদি কোনো অধিবৃত্ত বা যে কোনো ধরো বৃত্ত বা সরলরেখার উপর অবস্থিত হয়, তাহলে কি করি আমরা এর x যেটা আছে x স্থানাঙ্কটা সেটা x এর জায়গায় বসে, y স্থানাঙ্কটা y এর জায়গায় বসে, কেননা কি সিদ্ধ করবে এই যেটা সমীকরণকে, তাই তো, তাহলে সেটাই আমরা করব। অতএব y স্কয়ার সমান 4ax, y এর জায়গায় মানটা বসা -3, তাই তো, তাহলে এখানে কিন্তু ছোটখাটো ভুল হয়ে যায়, এখানে 1 বসিয়ে দেবেন, একদম দেখে শুনে অঙ্কগুলো করবে। তাহলে 4a ইনটু এখানে x এর মান 1, তাহলে 9 সমান কত 4a, তাই তো, 4a সমান 9, a সমান কত হবে 9/4। তাহলে এক একটা করে করতে থাকি, তাহলে নাভি স্থানাঙ্ক কত হয় a, 0 হয়, অধিবৃত্তের তো অধিবৃত্তের নাভি স্থানাঙ্ক, এই অধিবৃত্তের নাভি স্থানাঙ্ক কত হয় a, 0 হয়, তাই তো, যদি এটা ধরো নাভি হয় a, 0, বোঝা গেল? তাহলে a, 0 সমান 9/4, 0। আর কি বলেছে, নাভি লম্বের দৈর্ঘ্য কত হয়, নাভি লম্বের দৈর্ঘ্য সমান কত হয় 4a একক, তাই তো, তাহলে 4 ইনটু 9/4 কেটে দাও, তাহলে 9 একক। আর নিয়ামকের সমীকরণ কি হয়, নিয়ামকের সমীকরণ কি হয়, নিয়ামকটা কোন দিকে থাকে, এদিকে থাকে, তাই তো, মানে এই এ থেকে অধিবৃত্তের শীর্ষ থেকে নাভি যে দূরত্ব, শীর্ষ থেকে নিয়ামকের তাই দূরত্ব, তাহলে নিয়ামকের স্থানাঙ্কটা কি হয় -a, 0, বোঝা গেল? তাহলে x সমান -a, এটাই হয় নিয়ামকের সমীকরণ, তাহলে x সমান -a, বোঝা গেল? বা আমি এখানে লিখছি নিয়ামকের সমীকরণটা, x সমান a এর মানটা বসিয়ে দাও 9/4 -9/4, ঠিক আছে, ব্যাস এটাই নিয়ামকের সমীকরণ। বা এবার এটাকে যদি একটু করো, তাহলে 4x সমান কোনাকুনি গুণ করে দাও -9 বা 4x প্লাস 9 সমান 0, তাহলে নিয়ামকের সমীকরণ পেয়ে গেল, বোঝা গেল? তাহলে অঙ্কটা খুবই ভালো অঙ্ক, এই টাইপের অঙ্ক কিন্তু আসবে। ভালো করে স্থানাঙ্ক জ্যামিতি মানে তোমাদের আইডিয়া ক্লিয়ার করতে হবে। ছবিটা আগে ফার্স্টে আঁকবে, যে কোনো জিনিসের ছবিটা আঁকার চেষ্টা করবে, কি চাইছে দেখো সেটা বলবে, মানে কি কি বলা আছে দেখবে আর কি চাইছে এবং কোন জিনিসটা তোমাদেরকে এখানে ইউজ করতে হবে, সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস স্থানাঙ্ক জ্যামিতির ক্ষেত্রে। স্থানাঙ্ক জ্যামিতি যতটা তোমরা ছবি এঁকে তোমরা যতটা বুঝতে পারবে ততই ভালো, ততই বেটার। এখানে একদম ওই যে ছকে নাভি স্থানাঙ্ক নিয়ামকের সমীকরণ যেটা দেওয়া আছে একদম মুখস্থ করতে যাবে না, ঠিক আছে? কিছু কিছু জিনিস এক থাকে, উৎকেন্দ্রতা কিংবা নাভি লম্বের দৈর্ঘ্য, সেই জিনিসগুলো একদম প্রত্যেকটার ক্ষেত্রে সেম, কিন্তু বাকি যে জিনিসগুলো, ধরো এটা এই প্রসঙ্গে বলে রাখি, ধরো শীর্ষটা এখানে উঠে গেল, তাই তো, তখন কি হবে, সেই ক্ষেত্রে কিন্তু ছবিটা এঁকে তোমরা যদি করো এটা বেটার হবে, বেস্ট হবে, মুখস্থ কিন্তু একদম করতে যাবে না। এখানে কি হয়, সে আলফা বিটা জায়গা, ধরো আলফা এতটা আলফা, এটা বিটা, তাহলে আলফা এতটা বিটা, এখানে ধরো এখন শীর্ষটা স্থানান্তরিত হয়ে গেছে, তাহলে নতুন যে নাভি স্থানাঙ্ক, নতুন যে ধরো এই যে নাভি লম্বের প্রান্ত বিন্দু, সেগুলো কি হবে, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে বুঝে তোমরা যদি করো এখানে, তাহলে কিন্তু বেটার হবে। মানে এক্স স্থানাঙ্কের সঙ্গে আলফা যোগ, ওয়াই স্থানাঙ্কের সঙ্গে বিটা যোগ, যেমন একটা আমি সংখ্যা বলে দিচ্ছি, সেই টাইপের অঙ্কগুলো কিন্তু এখানে সেইভাবে কিন্তু করতে হবে তোমাদের। তারপরে দেখো 2 এর দাগের 2 এর অথবা কি বলেছে,
দেখা হচ্ছে x বাই a মাইনাস y বাই b সমান 1, x বাই a মাইনাস y বাই b সমান m বলা আছে, 1 বলছে m, এবং x বাই a প্লাস y বাই b সমান 1 বাই m সরলরেখা দুটির ছেদবিন্দুর সঞ্চারপথ একটি পরাবৃত্ত। দুটো সরলরেখা দেওয়া রয়েছে, সরলরেখা দুটির ছেদবিন্দুর যে সঞ্চারপথ সেটা একটা পরাবৃত্ত। ছেদবিন্দু বলে দিয়েছে, তার মানে কি, ধরো এই যে m এর মানটা আমি এখানে বসাতে পারি, তাহলে সেটাই আমরা করছি। তাহলে এখানে বসিয়ে দিলে কত হবে, x বাই a প্লাস y বাই b সমান 1 বাই m এর মানটা এখানে বসাচ্ছি, মানে x বাই a মাইনাস y বাই b এখানে বসিয়ে দিলাম, x বাই a মাইনাস y বাই b। এবার তাহলে এখানে যদি আমরা লসাগু করি x বাই a প্লাস y বাই b, তাই তো, তাহলে এটাকে এখানে a b উপরে কত হবে bx প্লাস ay সমান এখানে 1 বাই এখানে কত হবে bx মাইনাস ay বাই ab, এটা হবে, তাই তো। আচ্ছা, এবারে bx প্লাস ay বাই ab সমান এটাকে উল্টে দিলাম ab বাই bx মাইনাস ay। এবারে কি করব, bx প্লাস ay ইনটু bx মাইনাস ay কোনাকুনি গুণ করে দিচ্ছি, তাহলে bx প্লাস ay ইনটু bx মাইনাস ay সমান ab ইনটু ab, মানে কি হচ্ছে a স্কয়ার b স্কয়ার, ঠিক আছে। এবারে দেখো a প্লাস b ইনটু a মাইনাস b সেই সূত্রে পড়ে যাবে, তাহলে b স্কয়ার x স্কয়ার মাইনাস a স্কয়ার y স্কয়ার সমান a স্কয়ার b স্কয়ার। এবারে দেখো পরাবৃত্ত বা উপবৃত্ত বলো কি হয়, সমানের ডান দিকে 1 থাকে, তাই তো সমীকরণটা হয়। তাহলে 1 আনার জন্য কি করবে, a স্কয়ার b স্কয়ার দিয়ে সবসময় ভাগ করে দেব, তাহলে a স্কয়ার b স্কয়ার দিয়ে ভাগ করে দাও, কত হবে b স্কয়ার a স্কয়ার বাই a স্কয়ার b স্কয়ার মাইনাস a স্কয়ার y স্কয়ার বাই a স্কয়ার b স্কয়ার সমান 1। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি, b স্কয়ার কেটে দাও, x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস এখানে হচ্ছে a স্কয়ার কেটে দাও, y স্কয়ার বাই b স্কয়ার সমান 1। তাহলে এটা কি, পরাবৃত্তের সমীকরণ, পরাবৃত্তের যে সমীকরণ সেটা হয়ে গেল, এটা বোঝা গেল। তাহলে আমরা এটা প্রমাণ করে ফেলতে পারলাম যে এই দুটো ছেদবিন্দু মানে m এর মানটা আমি এখানে বসাতে পারি, তাহলে ছেদবিন্দুর যে সঞ্চারপথ হলো একটা পরাবৃত্ত, বোঝা গেল। এরপর দেখো 3-এর 1-একটা দেখো কি বলেছে, 3-এর 1-একটা a তার বক্তব্যের 60% সত্য বলে এবং b তার বক্তব্যের 90% সত্য বলে, একই বক্তব্যে দুজনের মধ্যে অসঙ্গতি হওয়ার সম্ভাবনা কত? ঠিক আছে, এ তার বক্তব্যের 60% সত্য বলে, ঠিক আছে, এ আছে আর বি আছে, ধরো এ তার বক্তব্যের 60% সত্য আর বি তার বক্তব্যের 90% সত্য বলে, তাহলে এ এবং বি এর একই বাক্যে অসঙ্গতি হওয়ার সম্ভাবনা কত? ঠিক আছে, এটাই বলেছে একই বক্তব্যে দুজনের মধ্যে অসঙ্গতি মানে মিল হবে না, মানে এ যদি সত্য বলে বি মিথ্যা বলবে, বা এ যদি মিথ্যা বলে বি সত্য বলবে, মানে কখনোই দুজনেই কিন্তু দুজনের যে বক্তব্য এক হবে না, ম্যাচ খাবে না বা মিল খাবে না। তাহলে সেটার সম্ভাবনা সেটা জিজ্ঞেস করেছে। তাহলে এ হচ্ছে 60% সত্য বলে, তাই তো, তাহলে সত্য বলার সম্ভাবনা কত, পি এ, ধরো আমি বলছি পি এ ঘটনা যদি সত্য বলে, তাই তো, সত্য বলার ঘটনা যদি এদের প্রকাশ করা হয় তাহলে পি এ কত হবে 60/100। তাহলে এটা 0 0 কেটে দাও, তাহলে কত হচ্ছে 2 3 6 2 5 10 3 5, বোঝা গেল। এবার এটা হচ্ছে সত্য হয়ে গেল। এবার যদি এ কমপ্লিমেন্ট দিয়ে আমি মিথ্যা বলার ঘটনা যদি প্রকাশ করি তাহলে পি এ, তাহলে মিথ্যা বলার যে সম্ভাবনা এ সেটা কত, তাহলে 1 - 3/5, তাই তো, এটা হয়ে যাবে 2/5। এবার এ হচ্ছে বি হচ্ছে 90% সত্য বলে, তাই তো, তাহলে পি অফ বি, তাই তো, পিবি কত হবে, এটা হবে কত 90/100, 0 0 কেটে দাও সমান 9/10। তাহলে পি মিথ্যা বলার যে সম্ভাবনা কত হবে 1 - 9/10 মানে 1/10। এবার অসঙ্গতিটা কখন আসবে দেখো, পি যখন সত্য বলছে বি কে মিথ্যা বলতে হবে, তাই তো, আবার যখন এ যখন মিথ্যা বলছে বি কে সত্য বলতে হবে, তাই তো, সেটাই হবে সম্ভাবনা, অসঙ্গতি হবে তবেই। তাহলে অসঙ্গতি হওয়ার সম্ভাবনা, অসঙ্গতি একই বক্তব্যে অসঙ্গতি হওয়ার
যে সম্ভাবনা সম্ভাবনা ঠিক আছে, অসঙ্গতি হওয়ার সম্ভাবনা, এটা কত হচ্ছে তাহলে দেখো 3/5 ইন্টু, মানে এ যখন সত্যি বলবে এ মিথ্যা বলবে, তাই তো 1/10, বোঝা গেল। আচ্ছা আর কি কি হতে পারে প্লাস, আর কি কি হতে পারে, এ যখন মিথ্যা বলবে মানে 2/5, এ সত্যি বলবে, তাই তো ইন্টু 9/10, বোঝা গেল, ব্যাস এটাই হবে সম্ভাবনা। এবার এটাকে পাশে এ করে দাও সম্ভাবনা, তাহলে 3/5 ইন্টু 1/10 মানে 3/50 প্লাস 9 দুগুণে 18/50, তাহলে এটা কত হবে 21/50 যদি যোগ করো, তাই তো, তাহলে 21/50 হচ্ছে। এবার দেখো পার্সেন্টেজে বলেছে, কত পার্সেন্টেজে যদি প্রকাশ করো তাহলে এটা কত হবে 21 দুগুণে 42/50 ইন্টু 2, তাহলে 42/100 মানে 42%, তাহলে 42% চান্স আছে, মানে সম্ভাবনা যে তাদের বক্তব্যে দুজনে অসঙ্গতি থাকবে এ আর বি এর মধ্যে, মানে সেটা 42/100, অতএব প্রবাবিলিটিটা কত হবে 42/100, ঠিক আছে, 100 তে কিন্তু আমরা প্রকাশ করবো, সবগুলো 100 তে আছে, তাহলে 42/100 এটাই হচ্ছে উত্তর। 3-এর দাগের অথবাটা এখানে কি বলেছে দেখো, 3-এর 1-এর অথবা 8 জন বালক ও 4 জন বালিকা ইচ্ছা মতো একটি সারিতে বসে, তাহলে বালিকারা একসঙ্গে বসার সম্ভাবনা কত। 8 জন বালক কি বলা আছে 3-এর 1-এ, অথবা 8 জন বালক আর 4 জন বালিকা ইচ্ছা মতো একটি সারিতে বসে, ঠিক আছে, তাহলে বালককে যদি আমি বয় দিয়ে আর বালিকাকে যদি গার্ল দিয়ে প্রকাশ করি, জি এটা ধরো বয়, তাহলে 8টা বয় ধরো আছে, বয় বয় বয়, ঠিক আছে, এখানে গার্ল গার্ল বয় গার্ল বয়, ঠিক আছে, এরকম করে আছে ধরো বয়, ঠিক আছে, 1 2 3 4 5 6 গার্ল বয়, তাহলে 1 2 3 4, দেখো 4টা বালিকা হয়ে গেল 8 জন বালক, 1 2 3 4 5 6 7 2 3 4, আর একটা ধরো 8, ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8, 8 জন বালক আর 1 2 3 4, 4 জন বালিকা। ইচ্ছা হলো ধরো আমি একটা কম্বিনেশন এরকম বললাম যে 8 জন বালক আছে টোটাল, 4 জন বালিকা এরকম সারিতে বসে, টোটাল আছে 12 জন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, টোটাল আছে কত 8 + 4 12 জন, তাই তো। তাহলে এবার কি বলেছে যে 4 জন বালিকারা একসঙ্গে বসার সম্ভাবনা কত, বালিকারা একসঙ্গে বসার মানে 4টা বালিকা যাতে পাশাপাশি থাকে, গার্ল 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 গার্ল, ঠিক আছে, বয় যা হোক বয় বসুক, গার্ল 4টা যেন একসঙ্গে থাকে, ধরো গার্ল 4টা, প্রথমে 4টা গার্ল থাকতে পারে, এই একটা বালক আছে ধরো, তারপরে 4টা গার্ল থাকতে পারে, বালক বালক তারপরে বালক, তারপরে ধরো 4টা গার্ল থাকতে পারে, ঠিক আছে, বাকি বয় থাকবে, বা প্রথমে 4টা গার্ল থাকতে পারে কিন্তু 4টা গার্ল যেন একসঙ্গে বসে, এরকম সম্ভাবনা কত সেটা বের করতে হবে, বোঝা গেল। তাহলে 8 জন বালক এবং 4 জন বালিকা, তাহলে সম্ভাবনা কি হয়, তাহলে এনএস যদি আমরা বের করি, মোট সম্ভাবনা কত হবে, এরা নিজেদের মধ্যে যেভাবে যতটা ভাবে নিজেদের মধ্যে বিন্যাস হতে পারবে সেটাই হবে সম্ভাবনা, তাই তো। তাহলে 8 জন বালক এবং 4 জন বালিকা নিজেদের মধ্যে বসতে পারে, তাই তো, এক সারিতে বসতে পারে কত রকম উপায়, তাহলে 8 + 4 মানে 12, তাহলে 12 ফ্যাক্টোরিয়াল, এত রকম উপায় তারা নিজেদের মধ্যে মানে যে কোনো কম্বিনেশনে বসতে পারে, সেটা যা হোক হতে পারে, এটা টোটাল যে সমভাবে সম্ভাব্য টোটাল মানে মোট যে নমুনা বিন্দু সেটা আমি বলছি 12 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা এন এ সমান কি হবে দেখো, এন এ হবে দেখো যেটা উপরে যেটা আমি বলছি সেটা কি হবে দেখো 8 জন বালক এবং 4 জন বালিকা, ঠিক আছে, তাহলে 8 জন বালক, এবার দেখো 8 জন বালক নিজের মধ্যে 8 জন বালক এবং 4 জন বালিকা, তাই তো, এবার 4 জন বালিকা 8 জন ধরো আছে বালক, 4 জন বালিকা যেটা আছে সেটা এরা 4 জন যে আছে সবসময় কিন্তু একসাথে বসবে, তাহলে এটাকে আমরা একটা ইউনিট ধরতে পারি, তাই তো, তাহলে 8 জন বালক, এই যে জি 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 4টা বালিকা যেখানেও হতে পারে, এইখানে হলো এইখানে হলো আবার এখানে এখানে যেখানেও হতে পারে, তাহলে টোটাল কজন হচ্ছে 8 জন বালক তো থাকবে, তারা নিজেদের মধ্যে বিন্যাস করবে, আর পাশে এই যে একটা ইউনিট, তাহলে 8 + 1 = 9, তাই তো, বোঝা গেল জিনিসটা। ধরো এই গার্লটা যেটা বললাম এটা এখানে থাকতে পারে 4টা, তারপরে ধরো বয় বয় এরকম করে করে আছে, আবার এই যে 4টা গার্ল সেটা এইখানে থাকতে পারে, তাহলে টোটাল কটা হচ্ছে বালক 8টা আর এইটা মিলে 9টা,
12 এখানে 8টা, এইটা মিলে 9টা, তাহলে 9টা হচ্ছে। তাহলে এই যে 9 জন নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারবে কতজন, কত উপায়, 9 ফ্যাক্টোরিয়াল রকম উপায়, এত রকম উপায় বিন্যস্ত হতে পারবে নিজেদের মধ্যে। এইবারে দেখো এদের প্রত্যেকটা উপায়ের জন্য ধরো গার্ল 1, তাই তো, এটা গার্ল 1, গার্ল 2, গার্ল 3, গার্ল 4, এই 4টা গার্ল কিন্তু আবার নিজেদের মধ্যে কম্বাইন করবে, তাই তো। এ বলবে পরের বারে হয়তো বললো, এ বলবে আমি শেষে যাব, এ বলবে আমি প্রথমে আসবো, এটা হতে পারে। তাহলে ধরো গার্ল 4, গার্ল 2 আর গার্ল 3 একই আছে, গার্ল 1 শেষে চলে গেল, গার্ল 4 এখানে এলো, এরকম ভাবে এরা আবার বিন্যাস হবে, তাই তো। আবার গার্ল 2 বলবে পরের বারে ধরো গার্ল 2 আবার ধরো এই 3 এর জায়গায় গেল, 3 আবার 2 এর জায়গায় গেল, এরকম করে করে হতে পারে। বা 1 ধরো 3 এর জায়গায় এলো, 3 ধরো 2 এর জায়গায় এলো, 2 আবার 1 এর জায়গায় এলো, এরকম হতে পারে। মানে নিজেদের মধ্যে এরকম বিন্যাস করবে, এটা নিজেদের মধ্যে বিন্যাস করবে কত রকম উপায়, 4 ফ্যাক্টোরিয়াল, 4টা আছে 4 ফ্যাক্টোরিয়াল উপায়, তাহলে 9 ফ্যাক্টোরিয়াল ইনটু 4 ফ্যাক্টোরিয়াল, বোঝা গেল। মানে 9 ফ্যাক্টোরিয়াল উপায় বয়গুলো বিন্যাস করছিল, আর 4টা গার্ল যেটা সেটা সেম ছিল, একদম একদম সেম ভাবে, গার্ল 1, গার্ল 2, গার্ল 3, গার্ল 4, এরকম হচ্ছে 9 ফ্যাক্টোরিয়াল উপায়। এবার এদের প্রত্যেকটা উপায়ের জন্য যারা বালিকাগুলি রয়েছে তারা নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারবে কত রকম উপায়, 4 ফ্যাক্টোরিয়াল রকম উপায়, ঠিক আছে, এটা হয়ে গেল। তাহলে অতএব পি এ মানে সম্ভাবনা কত হবে, 4 জন বালিকা একসাথে থাকার সম্ভাবনা 9 ফ্যাক্টোরিয়াল ইনটু 4 ফ্যাক্টোরিয়াল বাই 12 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাকে হিসাব করো, 9 ফ্যাক্টোরিয়াল মানে কি, 9 ফ্যাক্টোরিয়াল হচ্ছে তাহলে 9 ইনটু 8 ইনটু 7, আচ্ছা করার দরকার নেই, 9 ফ্যাক্টোরিয়াল অত করার কি আছে, ইনটু 4 ফ্যাক্টোরিয়াল মানে 4 ইনটু কত 4, এই 3 ইনটু 2, আর 12 ফ্যাক্টোরিয়াল মানে 12 ইনটু 11 ইনটু 10, 9, এতটা যাবো, 8 7 আর যাবো না, কারণ উপরে বড় আছে 9 ফ্যাক্টোরিয়াল, 9 ফ্যাক্টোরিয়াল অব্দি যাবো যাতে আমরা কেটে দিতে পারি, বোঝা গেল। এবারে কাটাকুটি করো, দেখো কত আসছে, 4 3 এ 12, 3 3 কেটে দাও, 2 5 এ 10, তাহলে 11 5 55, তাহলে 1/55, তাহলে সম্ভাবনা কত হচ্ছে, বালিকাগুলির কি বলেছে এখানে উত্তরটা তাহলে লিখে দেবে, বালিকার একসঙ্গে বসার সম্ভাবনা হচ্ছে 1/55, তাহলে এটাই হবে উত্তর। তারপরে দেখো 3 দাগের 2টা, প্রবাবিলিটি শব্দের অক্ষরগুলি এক সারিতে যদৃচ্ছ বিন্যাস করা হয় তবে দুটি বি একত্রে থাকার সম্ভাবনা নির্ণয় করো। কি বলেছে, তাহলে প্রবাবিলিটি এটা 2টা, পি আর ও প্রো বা বি লি টি, ঠিক আছে, এটা আই এগুলো। তাহলে প্রবাবিলিটি শব্দের অক্ষরগুলি যদি যদৃচ্ছ বিন্যাস করা হয় তবে দুটি বি একত্রে থাকার সম্ভাবনা, এই যে দুটা বি আছে এই বি আর এই বি সবসময় যেন একসাথে থাকে, এই বি পাশাপাশি থাকে, তাহলে এর সম্ভাবনা কত। তাহলে দেখো এটা টোটাল কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাই তো, টোটাল 11টা লেটার রয়েছে এখানে। তাহলে প্রবাবিলিটি শব্দের 11টা যে অক্ষর তারা নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারবে, মোট যদি প্রবাবিলিটি এখানে করি একদম পি এ সমান এই ঘটনা দিয়ে প্রকাশ করা হয়, তাহলে নিচে হবে কত, টোটাল হচ্ছে 11 ফ্যাক্টোরিয়াল, তাই তো, 11 ফ্যাক্টোরিয়াল, মানে টোটাল 11টা খানা লেটার আছে, সেই জন্য এটা নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারবে 11 ফ্যাক্টোরিয়াল রকম উপায়। এবং এদের মধ্যে দেখো কি কি রিপিট হচ্ছে, বি রিপিট হচ্ছে, আর হচ্ছে কি রিপিট হচ্ছে, আই রিপিট হচ্ছে, তাই তো, এই আই আর এই আই, এই দুটো আই রিপিট হচ্ছে। তাহলে দেখো যত রিপিট হবে এখানে কত, দুবার রিপিট হচ্ছে, এটাও দুবার রিপিট হচ্ছে, সেই জন্য কি করতে হয় আমাদের 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল, বোঝা গেল, যবার রিপিট হচ্ছে যটা সেটা তত দিয়ে ভাগ করতে হয়। তাহলে এখানে বি দুবার রিপিট হচ্ছে সেই জন্য বাই 2 ফ্যাক্টোরিয়াল, আই দুবার রিপিট হচ্ছে সেই জন্য 2 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, ভাগ করলাম, এতভাবে বিন্যস্ত হতে পারবে নিজেদের মধ্যে। এবার দেখো দুটো বি যদি একত্রে আমি রাখি তাহলে লেটার সংখ্যা কটা হবে, দুটো বি কে এবার একটা ইউনিট ধরে নাও, এইভাবে অঙ্কগুলো করবে, একত্রে যে বলে দেবে সেই অঙ্কগুলো ক্ষেত্রে বিন্যাস সময় তো পড়েছে তোমরা আগে ফার্স্ট সেমিস্টারে, সেখানেও কিন্তু ওই একত্রে থাকার অঙ্কগুলো কিন্তু এগুলো বেশি ছিল। তাহলে দুটি বি একত্রে থাকলে আমি কি লিখতে পারি, ধরো একটা কম্বিনেশন আমি লিখছি, ধরো প্রবাবিলিটি পি আর ও প্রো, এখানে ধরো বি আছে, এখানে এ দিয়ে দিলাম, এ এল টি আই আই, এখানে দুটো বি, এটা ওয়াই, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11, দেখো দুটো আই আছে দুটো বি আছে, তাই তো,
দুটো বি যেন একসঙ্গে থাকে, এই একটা সম্ভাবনা হতে পারে, তাই তো? বোঝা গেল? তাহলে দুটো বি এরকম একত্রে থাকলে মোট লেটার মানে এই দুটো বি কে নিয়ে আমরা একটা লেটার ভাববো। তাহলে কটা হচ্ছে? 10টা, 11 - 1 11টা টোটাল ছিল। একটা লেটার ভাবলে 1 2 3 4 5 6 7 8 9 10, টোটাল 10 খানা লেটার। তাহলে 10 খানা লেটার নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারবে কত রকম উপায়? 10 ফ্যাক্টোরিয়াল রকম উপায়। বোঝা গেল? এইবার দেখো এটা তো একটা লেটার ধরে নিচ্ছি দুটো বি কে, তাছাড়াও আর কি কি রিপিট হচ্ছে দেখো, দুটো আই রিপিট হচ্ছে, এই আই আর এই আই, তাহলে দুটো আই দুবার রিপিট হচ্ছে, সেই জন্য নিচে আমাদেরকে করতে হবে 2 ফ্যাক্টোরিয়াল। বোঝা গেল? তাহলে এত রকম উপায় মানে সম্ভাবনা হচ্ছে যে দুটো বি একসঙ্গে থাকার সম্ভাবনা হচ্ছে এইটা। এবার এটাকে হিসাব করো। বোঝা গেল যেভাবে বললাম? আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি? আগে উপরে লিখে দাও 10 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 11 ফ্যাক্টোরিয়াল। এটা কেটে দাও, তাই তো? এটাকে এইভাবে লিখলাম, সাজিয়ে নিলাম। তাহলে 10 ফ্যাক্টোরিয়াল মানে কত? আচ্ছা এটা থাক, 10 ফ্যাক্টোরিয়ালটা থাক, নিচে যেটা বড় আছে সেটাকে ভাঙবো, ছোটটাকে কোনোদিনও ভাঙবে না। ইনটু 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 রেখে দিচ্ছি, আর নিচে 11 ফ্যাক্টোরিয়াল মানে কত? 11 ইনটু 10 ফ্যাক্টোরিয়াল, তাই তো? এটা হয়ে গেল 10 ফ্যাক্টোরিয়াল, সেই জন্য আমি 10 ফ্যাক্টোরিয়াল 9 8 7 না লিখে 10 ফ্যাক্টোরিয়াল লিখলাম, যাতে এটা আমার কেটে গেল, তাই তো? তাহলে কত হলো? 2 এর 11, তাহলে 2/11। তাহলে এটাই হবে সম্ভাবনা যে প্রবাবিলিটি শব্দের প্রবাবিলিটি যে অক্ষরগুলো সেগুলোকে যদৃচ্ছ ভাবে বিন্যাস করলে দুটো বি একত্রে থাকার সম্ভাবনা। ঠিক আছে? যদৃচ্ছ বিন্যাস করা হলে দুটো বি একত্রে থাকার সম্ভাবনা হচ্ছে 2 এর 11। বোঝা গেল? তাহলে এটাই হবে উত্তর। তাহলে দেখো মডেল কোশ্চেন পেপার 9 এর যে সমস্ত অতি সংক্ষিপ্ত যে কোশ্চেনগুলো ছিল সেগুলো সব করে দিলাম। 2 নম্বরে টোটাল 12 মার্কস আসবে তোমাদের, আগে বলেছি। তো এরপরে যে আরো যে অঙ্কগুলো আছে মডেল কোশ্চেন পেপারগুলো সেগুলো আমি করে দেওয়ার চেষ্টা করবো যতটা পারে। তো তোমরা বেশি বেশি করে অঙ্ক এগুলো দেখো, ভালো করে বোঝো, সেম টাইপের যে সিমিলার টাইপের যে অঙ্কগুলো আছে সেগুলো জোর দাও, যেগুলো বেশিবার পড়েছে ইম্পর্টেন্ট ভেরি। তো সেগুলো হচ্ছে প্র্যাকটিস করতে থাকো। একবার এগুলো দেখে নিলে, দেখে খাতা খোলো, খাতা খুলে একবার প্র্যাকটিস করো। ঠিক আছে? যেখানে আটকাচ্ছে সেখানে আবার দেখে নাও জিনিসগুলো। তো এইভাবে তোমরা প্র্যাকটিস করো যাতে তোমরা খাতায় ঠিকভাবে করে আসতে পারো। তো যতটা পারে আমি মডেল কোশ্চেন পেপার, টোটাল তোমাদের মনে 27 খানা মডেল কোশ্চেন পেপার আছে, যতটা পারে আমি পরীক্ষার আগে চেষ্টা করছি করে দেওয়ার। আর সাথে সাথে লং কোশ্চেনগুলো আমি দিচ্ছি। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে বেশি বেশি করে আরো শেয়ার করো, যাতে তারাও দেখতে পারে। ভিডিওটিকে লাইক করো, নিচে কমেন্ট করো যদি কিছু ডাউট থাকে, আর চ্যানেলটিকে একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে দাও।